সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় প্রিয়াঙ্কা গান্ধীর বিস্ফোরক বক্তব্যে বাংলাদেশের জনক জাতির আব্বা না জাতির আম্মা। আলোচনা শুরু করা যাক। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে জোর গলায় বলেন, আমার দাদিও তো ভারতের বৃহত্তর স্বার্থে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, কই আমরা তো তার কৃতিত্ব নেই না। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে বাংলাদেশের জনকের অবস্থান বহু প্রশ্নের সম্মুখীন। স্বাধীনতার ঘোষণা থেকে অর্জন পর্যন্ত বহু প্রশ্নের জন্ম দিয়েছে। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলার অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে বিশ্বাস করলে মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশদ্রোহিতার খাতায় নাম লেখাতে চাননি। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনকে বলেছিলেন, বাসায় যেয়ে নাকে তৈল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল ডেকেছি। ডক্টর কামাল তাজউদ্দিনদের সঙ্গে থেকে হারিয়ে যান। স্বাধীন বাংলায় শেখ মুজিব তাকে পাকিস্তান থেকে নিয়ে আসেন। উল্লেখ্য, ডক্টর কামালের শ্বশুর পাকিস্তানি মেজর। ঢাকা থেকে হারিয়ে গেলেন, আসলেন শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তান থেকে। কামাল কি পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলে ছিলেন, না শেখ মুজিব ও ডক্টর কামালের শ্বশুর বাড়িতে জামাইয়া ধরেছিলেন? জাতি তা জানতে চায়। মুক্তিযুদ্ধ তাজউদ্দিনকে অস্বীকার করার সুযোগ নাই। বাংলাদেশ সৃষ্টির জনক প্রশ্নে এতদিন পর্যন্ত দাবিদার 2টি পক্ষ ছিল। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যে দাবিদার 3টি পক্ষ। মুক্তিযুদ্ধে 3টি পক্ষের ভূমিকা এবং পাকিস্তানি সরকারের সাথে তাদের সম্পর্ক পর্যালোচনার দাবি রাখে। প্রথম পক্ষ আওয়ামী লীগ। তাজউদ্দিনের ভাষায় শেখ মুজিব স্বেচ্ছায় কারাবরণ করলেও তাজউদ্দিন আওয়ামী লীগ এর কিছু নেতাদের সহযোগিতায় ভারতে অবস্থান করে মুজিবনগর অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন 17 এপ্রিল। ভারতের রিফিউজি ক্যাম্পের বাসিন্দারা দাবি করেন আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাদের কাছে প্রশ্ন, 26শে মার্চ জিয়ার রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ শুরু। Revolt. এপ্রিল সরকার গঠন। নেতৃত্ব কার আগে? 11টি সেক্টরের কোন কমান্ডার আওয়ামী লীগ নেতা? অস্থায়ী সরকারের অবস্থান অধিকাংশ সময় ভারতে। ভারত সরকার এর ইন্ধনে সৃষ্টি মুজিব বাহিনীর সামলাতে ব্যস্ত ছিল তাজউদ্দিনের অস্থায়ী সরকার। মুজিব পরিবার এর সবাইকে পাকিস্তানি সরকার একটি বাড়ি ভাড়া নিয়ে রেশনিং প্রক্রিয়ায় তাদের পূর্ণ নিরাপত্তায় রেখেছে। এমনকি শেখ হাসিনার পুত্র সজীব জয় এর জন্মে পাকিস্তানি আর্মি আরামদায়ক ট্রান্সপোর্ট সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। দ্বিতীয় পক্ষ শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রিভোল্ট ঘোষণার মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তা রশিদ আহমেদ ঝাঞ্জুয়া সহ পাকিস্তানি আর্মিদের বন্দী করে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতা ঘোষণা করে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তার নামের আদ্যাক্ষর অনুসারে জেট ফোর্স সৃষ্টি করেছেন। সারা বাংলাদেশ 11টি সেক্টরে 11 জন মেজর এর নেতৃত্বে যুদ্ধ করেছে বাংলার দামাল ছেলেরা। 30 লক্ষ শহীদের রক্তে সৃষ্টি বাংলাদেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদ। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে প্রাপ্ত স্বাধীন বাংলাদেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদ। স্বাধীনতার ঘোষক জিয়ার সাথে পাকিস্তানি জান্তার আচরণের উপস্থাপন আবশ্যক। স্বাধীনতার ঘোষণা পরবর্তী জিয়া পরিবার ও তার আত্মীয় স্বজনদের উপর চলে পাকিস্তানি জান্তার স্টিম রোলার। জনশ্রুতি আছে পাকিস্তানি জান্তার নির্দেশে মাহিবি চৌধুরীর শ্বশুর মেজর মান্নান জিয়ার উপর আক্রমণ করতে যে আহত হন। জিয়া পরিবারের আত্মীয়দের মধ্যে চিরুনি অভিযানের এক পর্যায়ে শিশুপুত্র তারেক রহমান সহ খালেদা জিয়া বন্দী হন। তারেক রহমান সহ খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করে জান্তা সরকার। 2 পরিবারের সঙ্গে বিপরীতধর্মী আচরণের প্রতিমান হয় জান্তার কে শত্রু কে মিত্র। তৃতীয় পক্ষ 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু করলেও ভারত রিফিউজি ক্যাম্প ত্রাণ আর মুজিবনগর সরকার এর সঙ্গে দাসত্বের চুক্তি সম্পাদনে বেশি আগ্রহী ছিল। মুজিবনগর সরকারকে চাপে ফেলে 7 দফা গোলামির চুক্তি সম্পাদনে মুজিব বাহিনীকে কাজে লাগায়। ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর সামনে তথা আমেরিকার বিরাগভাজন হওয়া থেকে বিরত ছিল। মেজরদের নেতৃত্বে পাকিস্তানি
পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণের দোরগোড়ায়, তখন পাকিস্তানি জান্তা ভারতের সঙ্গে নেগোশিয়েট করে ভারতীয় বাহিনীর নিকট আত্মসমর্পণের জন্য। ভারত কারণ জানতে চাইলে পাকিস্তানি জান্তা বলেন 93,000 সৈন্য বাংলাদেশের মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণ করলে তারা জীবিত থাকবে না। তাছাড়া আত্মসম্মানের প্রশ্নে মুক্তিবাহিনীর চেয়ে ভারতীয় বাহিনীর হাতে আত্মসমর্পণ উত্তম। ইন্দিরা গান্ধী ভারতের লাভ খুঁজলে পাকিস্তানি জান্তা যে কোনো ইস্যুতে ভারতের দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়। ততদিনে বাংলাদেশের থানা, জেলা সহ গুরুত্বপূর্ণ স্থানে 7 দফা গোলামের চুক্তি অনুযায়ী ভারতীয়রা দায়িত্ব গ্রহণ করে। তদানীন্তন পূর্ব পাকিস্তানকে মেধাশূন্য করার জন্য ভারত 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে দোষ চাপায় পাকিস্তানি জান্তার ঘাড়ে। ভারতের ডাবল গেমে আত্মসমর্পণ স্থলে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ককে ভারত থাকতে দেয়নি। 93,000 সৈন্য নিয়ে ভারতে চলে যায়। ইন্দিরা গান্ধী ভারতের থিঙ্ক ট্যাঙ্কদের পরামর্শে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের তৃতীয় রাষ্ট্রের মধ্যস্থতায় আনতে পারবে না মর্মে সিমলা চুক্তি সম্পাদন করে। ভারত সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামালকে দিয়ে স্বীকারোক্তি নেয় যে বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার করবে না। ইন্দিরা গান্ধী একবার ভারতের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি ভারতের কোনো উপকার নাও করি, আমি একটা কাজ করেছি যার জন্য ভারত যুগ যুগ ধরে সুফল ভোগ করবে। আদালতের প্রশ্নের জবাবে বলেন, ভারতবর্ষের চিরশত্রু পাকিস্তানকে ভেঙে আমি 2 টুকরো করে দিয়েছি। পাকিস্তান বিভক্তের বিনিময়ে ভারত যা পেল। তৎকালীন এক সংবাদপত্রে প্রকাশ, 72 থেকে 75 সাল পর্যন্ত ভারতের পাচার হয়েছে $2,000 মিলিয়ন এর সম্পদ। সালাউদ্দিন আহমেদের পাস্ট অ্যান্ড ফিউচার বাংলাদেশ বইয়ে উঠে এসেছে ভয়াবহ তথ্য। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র লুট করে 15টি জাহাজ বোঝাই করে ভারতে নিয়ে যায়, যার তৎকালীন বাজার মূল্য 27,000 কোটি টাকা। তাছাড়া বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান সরঞ্জাম লুট করে যার তৎকালীন বাজার মূল্য 90,000 কোটি টাকা। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক 57টি নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশকে পরিণত করে মরুভূমিতে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ ভারতের নিত্য নৈমিত্তিক ঘটনা। ভারতের দেবদাস, হরিদাস, যদু মধুদের মুসলমান নামে বাংলাদেশের ছাপলাইয়ের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তায় ফাটল সৃষ্টি করেছে। 30 লক্ষ প্রাণের আত্মত্যাগে 2 লক্ষ মা বোনের ইজ্জতকে অস্বীকার করে যে গাদ্দাররা জাতির আব্বা বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তাদের হয়তো 1 মিনিট সময় লাগবে ইন্দিরা গান্ধীকে জাতির আম্মা ডাকতে। তবে 30 লক্ষ প্রাণের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে যে দেশপ্রেমিকরা সম্মান করে, তাদের মনের ছাইচাপা আগুন মনেই থেকে যাবে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।